দেবী কন্যাকুমারীর নাম অনুসারে সৃষ্টি কন্যাকুমারী ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ও তামিলনাড়ু রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের ত্রিবেণী সঙ্গমে অবস্থিত কন্যাকুমারী ভূভাগ ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ও জাতির পিতা মহাত্মা গান্ধীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কন্যাকুমারীর এই পবিত্র জনপদ আমরা ভ্রমণ করছি। ভ্রমণের এই পর্বে আমরা কন্যাকুমারীর বিখ্যাত ভগবতী আম্মান মন্দির, আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ত্রিবেণী সঙ্গম, সুনামি পার্ক, গান্ধী মণ্ডপম প্রভৃতি দর্শনীয় স্থান আমরা দেখব। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি ভারতের দক্ষিণতম ভূভাগ কন্যাকুমারীতে। আমরা কন্যাকুমারীর সকল দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করব। এই ভ্রমণ পর্বে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে কন্যাকুমারীর দূরত্ব প্রায় 2364 কিলোমিটার। এই দীর্ঘ পথ অতিক্রম করবার জন্য সবচেয়ে সহজলভ্য মাধ্যম হচ্ছে রেলপথ। 12665 কন্যাকুমারী এক্সপ্রেসে চেপে সরাসরি হাওড়া থেকে এই কন্যাকুমারী পৌঁছানো যায়। এছাড়াও আকাশপথের এই কন্যাকুমারীর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো তিরুবনন্তপুরম এয়ারপোর্ট। তিরুবনন্তপুরম এয়ারপোর্ট থেকে এই কন্যাকুমারীর দূরত্ব মাত্র 70 কিলোমিটার। কন্যাকুমারীতে আমরা রয়েছি এই হোটেল বালাজিতে। এই হোটেল বালাজি থেকে এই কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং কন্যাকুমারীর বিখ্যাত কন্যাকুমারী মন্দির হাঁটাপথের দূরত্বে অবস্থিত। এই রুমে আমরা রয়েছি। এটি এই হোটেলের একটি ডিলাক্স রুম, ডবল বেডের ডিলাক্স রুম। এসি নন এসি দুটোই আছে। আমরা নন এসি হিসাবে এই রুমটি ভাড়া নিয়েছি। এই রুমটি মধ্যে সব কিছুই রয়েছে। বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে কিং সাইজ বেড, আয়না, টিভি, ওয়ার্ডরোব এবং অ্যাটাচ টয়লেট বাথরুম। এই রুমটির জন্য আমাদের ভাড়া দিতে হয়েছে দিন প্রতি 1000 টাকা। তবে সিজন অনুযায়ী দামের পরিবর্তন হয়। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের পাশেই অবস্থিত একটি সুন্দর ছোট্ট মন্দিরে। আর এই মন্দিরটি হলো মুথারামন কোইল মন্দির। সুন্দর দক্ষিণ ভারতীয় দ্রাবিড় সংস্কৃতিতে তৈরি এই মন্দিরটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই মুথারামন কোইল মন্দিরটি ওটা আলভিল্লায়ের লোকেরা রক্ষণাবেক্ষণ করে। ভালো ভাস্কর্যের কাজের জন্য এই মন্দিরটি স্থানীয়দের কাছে খুব সুপরিচিত মন্দির। ওটা আলভিল্লায়ের মানুষের কল্যাণের কামনার জন্য এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। একবার এই মন্দিরে ভগবানের আরাধনা করলে শান্তি, আনন্দ ও সুখ পাওয়া যায়। এই মন্দিরে প্রাতঃকালে দৈনিক পূজা এবং শুক্র ও মঙ্গলবার সাপ্তাহিক পূজা অনুষ্ঠিত হয়। এই মুথারামন কোইল মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 5:30 থেকে সকাল 8:30 পর্যন্ত এবং বিকাল 5:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এই সুন্দর ছোট্ট মন্দিরটি দর্শন করবার পর আমরা এবার এগিয়ে চলেছি কন্যাকুমারীর বিখ্যাত ভগবতী আম্মান মন্দিরের দিকে। কন্যাকুমারী রেল স্টেশন থেকে এই কন্যাকুমারীর বিখ্যাত ভগবতী আম্মান মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। স্টেশন থেকে খুব সহজেই 10-15 মিনিটের মধ্যে এই মন্দিরে পৌঁছানো যায়। এই ভগবতী আম্মান মন্দিরটি তামিলনাড়ুর কন্যাকুমারীর একেবারে শেষ প্রান্তে, যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর মিলিত হয়েছে, সেই সঙ্গমস্থলে অবস্থিত। দেবী কন্যাকুমারী হলেন একটি কিশোরী কন্যা শিশুরূপে মহাদেবীর প্রকাশ। দেবী শ্রী বালাভদ্র বা শ্রী বালা নামেও পরিচিত। ঋষি পরশুরাম এই ভগবতী আম্মান মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে কথিত আছে। এই দেবী মনের অনমনীয়তা দূর করেন। বিশ্বাস করা হয় যে দেবীর সম্মুখে দাঁড়ালে মনের সমস্ত দুঃখ, কষ্ট সমস্ত কিছু নির্মল হয়ে যায়। মন এক আনন্দ ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এই দেবী কন্যাকুমারীর উল্লেখ রামায়ণ ও মহাভারতে রয়েছে।
এই দেবী কন্যাকুমারীকে অনেক সময় লক্ষ্মীর সাথে তুলনা করা হয়, যিনি বানরাসুরকে বধ করেছিলেন। আবার মনে করা হয় এই কন্যাকুমারী মন্দির হলো 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এটি বিশ্বাস করা হয় যে সতীর মৃতদেহের ডান কাঁধ এবং পিঠের মেরুদণ্ডের অংশটি এখানে পড়েছিল। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশে 1892 সালের ডিসেম্বর মাসে দেবীর আশীর্বাদ নিতে এখানে এই মন্দিরে এসেছিলেন। এই মন্দিরে পুজো দিতে আসা সকল ভক্তরা মায়ের জন্য লাল পাড় শাড়ি এবং ঘি বাতির প্রদীপ দেবীকে নিবেদন করেন। এছাড়াও মন্দিরের কাছে যাওয়ার এবং প্রদক্ষিণ করবার সময় ললিতা সহস্রনাম পাঠ করা শুভ বলে মনে করা হয়। কন্যাকুমারীর এই ভগবতী আম্মান মন্দিরটি তামিলনাড়ু সরকারের হিন্দু ধর্মীয় ও দাতব্য এন্ডাওমেন্ট বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষিত ও পরিচালিত হয়। এই ভগবতী আম্মান মন্দিরটি সকল ভক্তদের জন্য সপ্তাহে 7 দিনই সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা এই মন্দির দর্শন করবার পর এই মন্দিরের পিছনে অবস্থিত কন্যাকুমারী বিচ, বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ত্রিবেণী সঙ্গম দেখবার জন্য এগিয়ে চলেছি। মন্দিরের পাশের এই বিচ রোড থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের সৌন্দর্য সত্যিই অসাধারণ। কন্যাকুমারীতে যে সকল পর্যটক ভ্রমণ করতে আসেন তারা অতি অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে সমুদ্রের সুন্দর ভিউ তাদের ক্যামেরাবন্দি করেন এবং সমুদ্রের অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করেন। আমরা এবার এগিয়ে চলেছি এই ত্রিবেণী সঙ্গমের দিকে, যেখানে 3টে সাগর মিলিত হয়েছে এবং এর পাশে রয়েছে সুনামি মেমোরিয়াল পার্ক এবং আদি শঙ্করাচার্যের মন্দির এবং আরও 2টো ছোট ছোট মন্দির। আমরা সেগুলো দর্শন করব। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো পরশুরামা গণপতি মন্দির, অর্থাৎ ভগবান গণেশের ছোট্ট মন্দির এটি। এই ত্রিবেণী সঙ্গমের ধারে ছোট্ট দ্রাবিড়ীয় শৈলীতে নির্মিত এই মন্দিরটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই গণপতি মন্দিরের পাশে রয়েছে আরলথিরু মায়াম্মা মন্দির। দেবী মায়াম্মা ছিলেন একজন ধার্মিক মহিলা, যিনি এই কন্যাকুমারীতেই থাকতেন। তাকে একজন ভিক্ষুক মহিলার মতো দেখায় এবং তাকে সবসময় কুকুরেরা ঘিরে রাখত। তিনি কন্যাকুমারীর রাস্তায় কাউকে ভয় না পেয়ে একাই থাকতেন। তাকে যে যা খাবার দিত তিনি সেটাই গ্রহণ করতেন এবং শান্তিপূর্ণভাবে এখানে বসবাস। ধারণা করা হয় যে তিনি অসমীয়া মহিলা ছিলেন। লোকেরা বলতেন যে একবার তিনি একটি আহত কুকুরকে তার গায়ে হাত দিয়েছিলেন এবং তার স্পর্শেই সে কুকুরটি পুনরায় সুস্থ হয়ে গেছিল। এবার আমরা যে মন্দিরটি দেখছি সেটি হচ্ছে শ্রী কাঞ্চি কামকোটি পীঠম, অর্থাৎ আদিগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত একটি সুন্দর মন্দির হচ্ছে এটি। আমরা এবার প্রবেশ করেছি কন্যাকুমারীর সুনামি মেমোরিয়াল পার্কে। এই সুনামি হলো একটি সামুদ্রিক ঝড়। 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরের প্রায় 14টি দেশে এই সুনামি আশ্রয় পড়েছিল। ভারতের অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু ও পন্ডিচেরির 34 লক্ষ মানুষ এই সুনামির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটা তথ্য থেকে জানা যায় এই ঝড়ে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়েছিল। এই সুনামিতে নিহত মানুষদের স্মরণে তৈরি করা হয়েছে এই সুনামির স্মৃতিসৌধটি। এই স্মৃতিসৌধের উচ্চতা 16 ফুট। এতে 2টি হাতের আকার তৈরি করা হয়েছে। একটি হাত সাগরের ঢেউকে ঠেকিয়ে রাখছে, অন্য হাত আশার প্রদীপকে জ্বালিয়ে রাখছে। বি কানাগরাজ এই ডিজাইনটি তৈরি করেছিলেন।
আমরা এবার এগিয়ে চলেছি এই কন্যাকুমারীর বিচে অবস্থিত এই 3টে মহাসাগরের ত্রিবেণী সঙ্গম ঘাটে। এই ত্রিবেণী সঙ্গম ঘাটের পাশেই এই 16 পিলার বিশিষ্ট একটি সুন্দর স্থাপত্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ভারত মহাসাগর এবং আরব সাগরের মিলন হয়েছে ঠিক এই। আমরা এবার চলে এসেছি এই ত্রিবেণী সঙ্গম ঘাটে। এই ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নানের একটা ব্যবস্থা করা হয়েছে। অনেক পর্যটক এখানে এসে সমুদ্র স্নান করেন। সত্যিই আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলিত হওয়ার স্থানে স্নান করা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। এই ত্রিবেণী সঙ্গম ঘাটের এই সমগ্র এলাকাটি একটা ফটো সেশনের জন্য একটা উপযুক্ত জায়গা। তাই অনেক পর্যটক নিজেদের মোবাইল ফোনের সাহায্যে এই সামুদ্রিক জলোচ্ছ্বাসের সাথে নিজেদের সেলফি তুলতে দ্বিধাবোধ করছে না। যে সকল পর্যটক এই ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করেন তাদের জন্য তাদের কাপড় ছাড়বার জন্য একটা সুন্দর ব্যবস্থা রয়েছে এই ঘাটের পাশে অবস্থিত টয়লেট কাম বাথরুমগুলোতে। এই কন্যাকুমারীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল হলো এই গান্ধী মণ্ডপম। আমরা সেই গান্ধী মণ্ডপম এবার দর্শন করব। সাগরের তীরে এই কন্যাকুমারীর বিচে অবস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল বা গান্ধী মণ্ডপম আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর সম্মানে নির্মিত একটি স্মৃতিসৌধ। এই গান্ধী মণ্ডপম ভবন অতি গুরুত্বপূর্ণ, যা ভারতের ঐতিহাসিক ঐশ্বর্য এবং ভারতের মহান ব্যক্তির জীবন দর্শনকে উপলব্ধি করায়। মহাত্মা গান্ধী দুবার কন্যাকুমারী পরিদর্শন করেছিলেন, 1925 সালে এবং তারপরে 1937 সালে। 1948 সালে তার মৃত্যুর পর তার ছাইগুলি 12টি ভিন্ন কলসে রাখা হয়েছিল, যেগুলি দেশের বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হয়। এর মধ্যে একটি কলস এই কন্যাকুমারীতে আনা হয়েছিল। বিসর্জনের আগে এটি সেই স্থানে রাখা হয়েছিল যেখানে স্মৃতিসৌধটি এখন জনসাধারণের জন্য নির্মিত হয়েছে, যাতে তারা ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারে। এই গান্ধীর স্মৃতিসৌধের নির্মাণ কাজ 1956 সালে সম্পন্ন হয়েছিল। এই স্মৃতিসৌধটি আধুনিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, আর এই স্থাপত্যশৈলীটি উড়িষ্যার স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি হয়েছে। গোলাপি পত্রিক সহ এই মণ্ডপমের কেন্দ্র চূড়াটির উচ্চতা প্রায় 79 ফুট, যা তার মৃত্যুর সময় মহাত্মা গান্ধীর বয়সের প্রতীককে চিহ্নিত করছে। এই গান্ধী মণ্ডপমের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এই ভবনের ছাদ। এই ছাদটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতি 2রা অক্টোবর অর্থাৎ মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে সূর্যের রশ্মি ঠিক এই জায়গাটায় এসে পড়ে যেখানে তার চিতাভস্ম রাখা হয়েছে। এই গান্ধী মণ্ডপম স্মৃতিসৌধটি সপ্তাহের প্রতিদিনই সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকে। বন্ধুরা, আমাদের কন্যাকুমারী ভ্রমণের প্রথম পর্বের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।